চা খেতে খেতে পরিতোষবাবু বললেন, ইয়ে কিছু মনে করবেন না, আজ কি হবে? ভারী মুশকিলে পড়ে গেছি। একটু বিরক্তও হলাম, লজ্জিতও হলাম। পরিতোষবাবু গোটা 25 টাকা পান আমার কাছে। এই নিয়ে দ্বিতীয়বার তাগিদ দিলেন। পকেট হাতড়ে দেখলাম খুচরো কয়েক আনার পয়সা ছাড়া কিছু নেই, কিন্তু সেই সঙ্গে চেক বইটা হাতে ঠেকল। নামমাত্র একটা সেভিংস অ্যাকাউন্ট আছে ব্যাংকে। চেক কেটে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে গিয়েছিলাম। গিয়ে দেখি একদিনের সিম্প্যাথেটিক স্ট্রাইকে ব্যাংক বন্ধ। বললুম, নগদ তো নেই পরিতোষবাবু, বেয়ারার চেক দিচ্ছি, কেমন? পরিতোষবাবু ঘাড় নাড়লেন। আমি চেক লিখতে লাগলুম। হঠাৎ পরিতোষবাবু মুখ মুচকে হাসলেন। একটু ক্ষুণ্ণ হলুম। বললুম, হাসছেন যে? ভাববেন না, সোমবারই ব্যাংক খুলবে, সেদিনই ক্যাশ করতে পারবেন চেকটা। পরিতোষবাবু অপ্রতিভ হয়ে বললেন, না না না, আমি সেজন্য হাসিনি। আপনি তাই ভাবছেন বুঝি? তা নয়। তবে বছর কয়েক আগেকার একটা ঘটনার কথা মনে পড়ছিল। সেও এই চেক নিয়েই। আর আশ্চর্য, সে ঘটনা এখানেই ঘটেছিল। মাঝে মাঝে স্থানকালের ভারী নাটকীয় মিল ঘটে জীবনে। চারিদিকে ভালো করে তাকালুম। বউবাজার ফরডাইস লেনের একটা সস্তা চায়ের দোকানে কাঠের পার্টিশন দেওয়া ছোট্ট একটু খোপ। টেবিলের দুদিকে দুখানি নড়বড়ে চেয়ার। চা খেতে খেতে ছাড়পোকার কামড় খাচ্ছিলাম মাঝে মাঝে। তবু লক্ষ্য করেছি এই জায়গাটার ওপরে বেশ একটু পক্ষপাতিত্ব আছে পরিতোষবাবুর। বউবাজারের এদিকটায় যখনই ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, চা খাওয়ার জন্য এই দোকানটায় টেনে নিয়ে আসেন। বলেন, বেশ চা করে এরা। চায়ের দাম যখন পরিতোষবাবু দেন, তখন আমি তাঁর কথায় সম্মতি জানাই। যখন আমি দেই, তখন ঠিক সম্মতি দিই না। তবু পরিতোষবাবুর কথায় বেশ খানিকটা কৌতূহল বোধ করলাম। বললাম, বলেন কি, এই রেস্টুরেন্টের ঘটনা? রোম্যান্টিক কাহিনী টাহিনী নাকি? চেকটা শেষ করে পরিতোষবাবুর হাতে তুলে দিলাম। চেকটা সঙ্গে সঙ্গে পকেটে না রেখে টেবিলের ওপর রেখে দিলেন পরিতোষবাবু। দেশলাইটা চাপা দিলেন তার ওপর। আমার কথার জবাবে বললেন, না মশাই, রীতিমতো রিয়েলিস্টিক। অবশ্য শুরু হয়েছিল রোম্যান্টিক ধরনেই। কাহিনী শুরু করলেন পরিতোষবাবু। আমি উৎকর্ণ হয়ে রইলাম। মনে মনে কি যেন একটু গুছিয়ে নিলেন পরিতোষবাবু। তারপর বললেন, গোড়া থেকেই বলি, এই গল্প আমার বন্ধু সুবিমলের মুখ থেকে শোনা। এই দেখুন, নামটা বলে ফেললুম। এইসব ক্ষেত্রে নামধাম গোপন রাখাই ভালো। যাকে যাক, আমার সেই বন্ধুকে তো আপনি চেনেন না। যদি না বলে দিতুম, নামটা ছদ্মনাম বলেই আপনি ভেবে নিতে পারতেন। সুবিমল কাজ করতো একটা সদাগরি অফিসে, ক্লাইভ রোয়ে অফিস। বেশ নামজাদা কোম্পানি। ইন্স্যুরেন্স, ব্যাংক, কটন মিল, চা বাগান, এক্সপোর্ট ইম্পোর্ট সব নিয়ে 8-10 রকমের ব্যবসা আছে তাদের। সুবিমল কাজ করতো ইন্স্যুরেন্স বিভাগে। সাধারণ অফিস অ্যাসিস্ট্যান্ট হয়ে ঢুকেছিল। তারপর অ্যাকাউন্টেন্ট, অফিস ইনচার্জ হয়েছিল বছর খানেকের মধ্যে। কাজে কর্মে নিষ্ঠা ছিল, দেখতে শুনতেও চেহারাটা মন্দ ছিল না সুবিমলের। বেশ ফর্সা, লম্বা, দোহারা চেহারা। স্যুট পরলে বেশ মানাতো, যদিও স্যুটটা পছন্দসই ছিল না সুবিমলের। নিতান্তই চাকরির খাতিরে পড়তে হতো, কিন্তু দেখলে তা মনে হতো না। এমন টিপটপ থাকতো সুবিমল যে লোকে ভাবত সংসারে স্যুট ছাড়া
আর কিছু সে পড়তে চায় না, আর কিছু তাকে মানায়ও না। যা হোক, কাজে কর্মে স্বভাবে ব্যবহারে কর্তৃপক্ষের বেশ সুনজরেই ছিল সুবিমল বোস। অথচ সহকর্মী এবং অধস্তনদের সঙ্গে তার খাতিরও কম ছিল না। প্রত্যেকেরই সঙ্গেই বন্ধুভাবে মিশত, অভাব অভিযোগের খোঁজ খবর নিত। নিজেকে বিশেষ অসুবিধায় না ফেলে সহকর্মীদের যদি কোনো সুযোগ সুবিধা করে দেওয়া যায় তাতে সে পিছপা হতো না। পরিতোষবাবু আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন। কেমন দেখছেন? নায়ককে খুব রোম্যান্টিক হচ্ছে না রিয়েল? হেসে বললুম, এগিয়ে যান, নায়িকার সঙ্গে তার আলাপ ব্যবহারের ধরনটা আগে দেখি, তারপর জবাব দেব আপনার কথার। পরিতোষবাবু বলেন, আচ্ছা। হ্যাঁ, সেই স্ত্রী ভূমিকা বর্জিত অফিসে নায়িকাও এলো একজন। অফিস শুদ্ধ লোক একদিন হঠাৎ বিস্মিত হয়ে দেখল উত্তর পূর্ব কোণের যে চেয়ারটায় নকুলবাবু সারাদিন বসে খটখট শব্দে টাইপ করতেন, সেখানে এসে বসেছে 20-21 বছরের ছিপছিপে চেহারার একটি মেয়ে। বর্ণশ্যাম হলেও চোখে মুখের ছাঁদটুকু ভারী সুন্দর, ভারী মিষ্টি। দেহের গঠনটুকুও বেশ সুঠাম সুসম্বন্ধ। দেখে মনে হয় রং শ্যামলা হয়ে ভালোই হয়েছে, অন্য কোনো রং বুঝি এ মেয়ের গায়ে মানাতো না। বুঝতেই পারেন সমস্ত অফিসটা মুহূর্তের মধ্যে চঞ্চল, চক্ষুময় হয়ে উঠল। চক্ষু ঠিক চঞ্চল নয়, হৃদয় চঞ্চল, চক্ষু স্থির। ক্যাশের বুড়ো বিষ্ণুবাবু থেকে শুরু করে ছোকরা বিয়ারাগুলি পর্যন্ত সেই ঈশান কোণের দিকে বারবার ঘাড় ফিরিয়ে তাকাতে লাগলো। কিন্তু ঈশানই কোনো দিকে চোখ তুলল না। সে যে সেই নতমস্তকে আনত চোখে আর একটু যেন অনভ্যস্ত কম্পিত হাতে টাইপরাইটারের ঢাকনি খুলে বসেছিল, তার আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। এমনকি শব্দও নয়, কেননা তখনও তাকে কোনো কাজ দেওয়া হয়নি। কেয়ারটেকার ভুবনবাবু প্রবীণ বয়স্ক লোক। বয়সের সুযোগটা তিনিই প্রথম গ্রহণ করলেন। নতুন টাইপিস্টের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কোনো স্টেশনারি জিনিসপত্রের দরকার আছে কি না। পেপার, কার্বন, পেন, ক্লিপ যা চাই তাই দিতে পারেন ভুবনবাবু। মেয়েটি তেমনি মুখ নিচু করে জবাব দিল, না, সবই তো পেয়েছি। ভুবনবাবু ফিরে এলেন। খুব যে অখুশি দেখালো তাকে তা নয়। সবই তো পেয়েছি, কিন্তু কার কাছ থেকে পেয়েছ? ভুবনবাবুর কাছ থেকেই তো। তিনিই তো নিজের রুচি পছন্দ মতো টাইপিস্টের টেবিল সাজাবার নির্দেশ দিয়েছেন বেয়ারাকে। আর প্রথম আলাপ তো তাঁর সঙ্গেই হলো। সে আলাপ মৃদু হলেও মিষ্টি, সংক্ষিপ্ত হলেও সদর্থক, সদ্ভাববাচক, সব পেয়েছি। ভুবনবাবুর পর ডিসপ্যাচের বিনয়, প্রপোজালের চিন্ময় বার কয়েক ঘোরাঘুরি করল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারল না। অথচ চারুদর্শন বলে দুজনেরই খ্যাতি আছে অফিসে। সুবিমল নিজেও যে একেবারে চোখ বুজে ছিল তা নয়, কিন্তু অতটা অধীর, সহকর্মীদের মতো অতখানি অসহিষ্ণু হয়নি। কলেজে একদল সহপাঠিনীর সঙ্গে পড়েছে, বিভিন্ন ছোট ছোট উপদলের সঙ্গে মিশেছে, যুদ্ধের সময় ডিজিএমপি অফিসে পাশাপাশি টেবিলে বসে কাজ করেছে তাদেরই কারো কারো সঙ্গে। সাহিত্য, রাজনীতি নিয়ে আলাপ আলোচনাও করেছে। মাঝে মাঝে সেসব আলোচনা যে সাহিত্য রাজনীতির উচ্চ বিতর্ক থেকে মৃদুসরা হয়ে পড়েনি তাও নয়। তাই লেডি টাইপিস্টের আবির্ভাবে ঘাবড়াবার কোনো কারণ ছিল না। এক আধবার তাকিয়েই সে নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ল।
কিন্তু দেখা গেল মেয়েটি বড় বেশি রকম ঘাবড়ে গেছে। কেমন যেন একটু করুণা হলো সুবিমলের। দিল কিছু টাইপের কাজ পাঠিয়ে। কাজ ছাড়া আর মুক্তি কোথায় অফিসে? এতগুলি চোখের সামনে চুপচাপ আড়ষ্ট আর দ্রষ্টব্য হয়ে বসে থাকার চাইতে কাজের মধ্যেই সুস্থ থাকবে মেয়েটি, স্বাচ্ছন্দ্যে থাকবে। হলেও তাই। বেয়ারার হাত থেকে কাগজগুলো নিতে নিতে মেয়েটি পলকের জন্য শান্ত কৃতজ্ঞ চোখে একবার তাকালো সুবিমলের দিকে। তারপর চোখাচোখি হতেই তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। সেই সকৃতজ্ঞ দৃষ্টি বহুদিন ভুলতে পারেনি সুবিমল। কাটল দিন তিনেক, কিন্তু মেয়েটির আড়ষ্ট মুখচোরা ভাব যেন কিছুতেই কাটতে চায় না। টিফিন রুমে, অফিসের লাগা চায়ের দোকানে বিরূপ আলোচনা শোনা যেতে লাগল। এত নববধূ ভাব নিয়ে অফিসে না এসে বাসর ঘরে ঢুকলেই হতো, নাচতে নেমে ঘোমটা টানার কি দরকার? কি বলল? আরে ভাই, তা না হলে কি কাউকে নাচানো যায়? কারো অভিমত শোনা গেল, লজ্জা নয়, ওটা দেমাক। মেয়ে হয়ে পুরুষের মতো পুরুষের সঙ্গে চাকরি করতে এসেছে, সেই অহংকার। এর চেয়ে আগের টাইপিস্ট নকুলবাবুই ভালো ছিলেন। পুরুষ হলেও বেশ রসিক পুরুষ ছিলেন। আর কি অদ্ভুত স্পিড ছিল হাতের। বেলা 4টের মধ্যে সব কাজ শেষ করে গল্প করতে বসতেন। সব সেরা রসের গল্প। শুনতে শুনতে সারাদিন কলম পেশা রক্তহীন দেহমন রসস্থ হয়ে উঠতে চাইত। তাছাড়া অনেকের অনেক রকম ব্যক্তিগত কাজকর্ম চলত তাকে দিয়ে। কেউ অফিস কামাই করেছে, তার দরখাস্ত টাইপ করে দিতে হবে। কেউ চুপি চুপি অন্য অফিসে চাকুরির আবেদন করেছে, একরাশ সার্টিফিকেটের সঙ্গে তার টাইপড কপি চাই। নকুলবাবুর মুখে না ছিল না। 1 কাপ চা হলে ভালো হয়, অন্তত একটা সিগারেট, নিদিন পক্ষে একটা বিড়িতেও তিনি কাজ করে দিতেন। কিন্তু এই মেয়ে টাইপিস্ট পেয়ে কী লাভ হলো? নিজের কাজকর্ম শেষ করতেই পারে না। 5টার পরেও ফাইলে কাগজপত্রে বোঝাই থাকে টেবিল। সে আবার অন্যের কাজ করে দেবে। ষোড়শী দত্তকে নিয়ে কোনো আশা নেই, কোনো ভরসা নেই কারো। অ্যাটেন্ডেন্স রেজিস্টার থেকে নামটা সবাই জেনে ফেলেছে ষোড়শী দত্তের। কিন্তু পরিতোষবাবু হঠাৎ থেমে গেলেন। বললুম, ব্যাপার কি পরিতোষবাবু? রেজিস্টার না দেখে আমিও নামটা জেনে ফেললুম বলে অনুতাপ করছেন নাকি? পরিতোষবাবু বললেন, না মশাই, অনুতাপ করবার মতো কাঁচা ছেলে নই আমি। নিতান্তই একজন ভদ্রমহিলার নামটি বলে ফেললুম বলে ইতস্তত করছিলাম। তবে তাও বলি, বন্ধু বান্ধবের গল্প বলতে বসে যদি তাদের নামধামে গোপন করতে হয়, বদলে দিতে হয়, তাহলে সে গল্প বলে আরাম পাওয়া যায় না। চেনা মানুষের সঙ্গে তার নামটা এমনভাবে আষ্ট্রেপৃষ্ঠে লেগে থাকে যে নাম বদলালে তার চেহারা পর্যন্ত যেন অন্যরকম হয়ে পড়ে। ষোড়শীকে আমি চিনি, তাই সুলতাকে সুষমা বললে আমার কাছে এ গল্পের আর কোনো মাধুর্য থাকে না। যাকে ষোড়শী দত্তের নামটা অন্য সকলের মতো সুবিমলও জেনেছিল, কিন্তু অন্য সকলের মতের সঙ্গে মনে মনে তার মিল ছিল না। দেমাকি অহংকারের কোনো লক্ষণ সুবিমল ষোড়শীর মধ্যে খুঁজে পেল না। অহংকারের কি আছে ওর? বাড়ির অবস্থা বেশেবাশেই বোঝা যায়। কোনোদিন বা মিলের খয়েরি পেরে সাধারণ শাড়ি, কোনোদিন বা তাঁতেরই হালকা সবুজ রঙের সস্তা পুরনো একখানা শাড়ি পরে অফিসে আসে। গায়ে সস্তা ছিট কাপড়ের ব্লাউজ, গয়নার মধ্যে হাতে 2 গাছি মাত্র চুড়ি, কানে কিছু নেই, গলায় কিছু নেই। খুব দরিদ্র ঘরের মেয়েরও
এসব গয়না দু একখানা থাকে। বাইরে বেরোবার সময় অন্তত পাড়াপড়শি কারো কাছ থেকে ধার করে আনলেও আনে। কিন্তু ধার করবার মতো কৃতিত্ব যে ষোড়শীদের নেই তা তার বেশভূষায় গোপন রইল না। সুবিমল লক্ষ্য করল স্পিডও মেয়েটির সত্যিই খুব কম। ড্রাফট পড়বার সময় প্রায়ই ভ্রু কুঁচকায়, তাতেই বোঝা যায় ইংরেজি জ্ঞানের বহর। ষোড়শীকে যখন নেওয়া হয় তার দরখাস্ত আর সুপারিশ চিঠিগুলি সুবিমল দেখেছিল। সুবিমলদের কোম্পানির একজন মহিলা অর্গানাইজার সুপারিশ করে পাঠিয়েছিলেন। তাতে লেখা ছিল সম্ভ্রান্ত কিন্তু ভারী দরিদ্র আর দুস্থ পরিবারের মেয়ে, আর ষোড়শীর উপরই পরিবারের ভরণ পোষণের বেশিরভাগ নির্ভর করে। ঠিক যোগ্যতার জোরে নয়, অনুকম্পা আর সহানুভূতির পাত্রী হয়েই ষোড়শী অফিসে ঢুকেছিল। এমন মেয়ের গর্ব করবার কী আছে? কিন্তু সুবিমলের সহকর্মীদের ধারণা ছিল আলাদা। যার আর কিছু থাকে না তার অহংকার থাকে। একদিন কাজকর্মের খুব চাপ পড়েছে সুবিমলের ওপর। টেবিল ভরা ফাইল, হিসাবপত্রের কাজকর্ম ছাড়াও নানা ধরনের চিঠিপত্র লিখতে হতো সুবিমলকে। সেক্রেটারি বেশিরভাগ সময় ফিল্ডওয়ার্ক নিয়েই ব্যস্ত থাকতেন। 5:30টার পর নতুন আর একটা চিঠি সুবিমল ড্রাফট করতে শুরু করেছিল। হঠাৎ চোখে পড়ল সমস্ত অফিসটি ফাঁকা হয়ে গেছে। কেবল উত্তর পূর্ব কোণের সেই চেয়ারটায় বসে ষোড়শী একটা চিঠি টাইপ করছে আর ড্রাফটের একটি নির্দিষ্ট জায়গায় বারবার তাকাচ্ছে। বার দুই ব্যাপারটা লক্ষ্য করার পর সুবিমল একটু উঁচু গলায় বলল, ড্রাফট পড়তে আপনার কি অসুবিধা হচ্ছে? মৃদু লজ্জিত স্বরে জবাব এলো, হ্যাঁ, একটা জায়গায় একটু। সুবিমল কিছু বিরক্ত হয়েই বলল, অসুবিধা হলে নিয়ে আসুন এখানে। মেয়েটি তবু ইতস্তত করছে দেখে সুবিমল বলল, আপনার যদি তাতেও অসুবিধা হয় তাহলে আমিই যাচ্ছি। না না না, ষোড়শী ব্যস্ত হয়ে নিজেই এবার ড্রাফট হাতে উঠে এলো। এসে দাঁড়ালো সুবিমলের টেবিলের সামনে। মেয়েটি সেই ত্রস্ত ভাব, চলবার ভঙ্গি, দাঁড়াবার ভঙ্গি দেখে বিরক্তি ভাবটা সুবিমলের মন থেকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। একথা সুবিমল অকপটেই স্বীকার করেছিল বন্ধুদের কাছে। খসড়াটা নিজের হাতের লেখা সুবিমলের। দুর্বোধ্য জায়গাটা শুনে নিয়ে ষোড়শী যখন সিটে ফিরে যাচ্ছিল, সুবিমল ডাকল পিছন থেকে, শুনুন। ষোড়শী ঘাড় ফিরিয়ে তাকালো। সুবিমল দেখল সেই কালো বড় বড় দুটি চোখ কেবল একজন শান্ত, নিরীহ, নার্ভাস মেয়েরই নয়, কিসের একটু চাপা আলোরও আভাস আছে সেই চোখে। সুবিমল সঙ্গে সঙ্গে আরো গম্ভীর হয়ে গেল, বলল, অত যদি সংকোচ থাকে আপনার, তাহলে তো কাজকর্মে সকলেরই খুব অসুবিধা হবে। ষোড়শী মৃদুস্বরে জবাব দিল, অসুবিধা যাতে না হয় তার জন্য চেষ্টা করব। সুবিমল শুনে খুশি হল। কেবল মৃদুই নয় ষোড়শীর স্বর, তার মধ্যে চাপা একটু দৃঢ়তাও আছে। বিনয়ের সঙ্গে আছে আত্মপ্রত্যয়। সুবিমল বলল, কিছু মনে করলে না তো? ষোড়শী বা মৃদু একটু হাসল, না। কাজ শেষ করে দুজনে একসঙ্গেই বেরোলো। সন্ধ্যা হয়েছে, আলো জ্বলে উঠেছে শহরে। সুবিমল জিজ্ঞাসা করল, আপনি থাকেন কোথায়? বউবাজার। সুবিমল বলল, আমি শ্যামবাজার,
কিন্তু উঠতে হবে এক জায়গা থেকেই। 6টার পরেও দেখেছেন তো কি ভিড়। মিশন রোড মোড় থেকে আপগাড়ি ধরতে হবে, নাকি বাস ধরবার আশা রাখেন? সরসী মৃদু হেসে বলল, না, বাসে তো আরো ভিড় হবে। দুজনে একসঙ্গে হেঁটে গেল ট্রাম স্টপেজ অবধি। তারপর যার যার গাড়ি ধরল। দুজনের রুট আলাদা। একটু চুপ করে থেকে পরিতোষবাবু আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন, তারপর বুঝতেই তো পারছেন, কিছুদিন বাদে আলাদা আলাদা 2 রুট এক হওয়ার দিকে ঝুঁকে পড়ল। সোজা শ্যামবাজারে গাড়িতে না উঠে সুবিমল শিয়ালদার ট্রামে উঠতে লাগলো। কোনোদিন তার কাজ থাকে শিয়ালদা স্টেশনে, কোনোদিন বউবাজার কলেজ স্ট্রিটের মোড়ে। তাই সরসীর সঙ্গে একই ট্রামে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। প্রথম 2-1 দিন একটু বিস্মিত চোখে তাকালেও সুবিমলের কাজের ধরনটুকু যে সরসী না বুঝতে পারল তা নয়, কিন্তু চুপ করে রইল। তার কোনো রকম আপত্তি কি অস্বস্তির ভাব দেখা গেল না। প্রথম যেদিন তারা এক ট্রামে উঠল, আগাগোড়া ভর্তি ছিল গাড়ি। একটা লেডিস সিট মার্কা বেঞ্চ ছেড়ে 2 ভদ্রলোককে উঠে দাঁড়াতে হলো। একজনের চোখে বিরক্তি আর একজনের চোখে ঈর্ষা। সরসী গিয়ে বেঞ্চের এক প্রান্ত ঘেঁষে বসল, কিন্তু সুবিমল সঙ্গে সঙ্গেই তার পাশে বসে পড়ল না। স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বেঞ্চের ধারটা ধরল না পর্যন্ত। একটু বাদে সরসী তার দিকে তাকিয়ে বলল, বাহ, বসুন। বিস্ময়ের সুর তার গলায়। সুবিমল পাশে বসে মৃদু হেসে বলল, অনুমতি না নিয়ে কি বসা ঠিক? সরসী একটু হাসল। বাহ, আপনারও অনুমতি নিতে হবে নাকি? সুবিমল চেয়ে দেখল পাশে দাঁড়ানো যুবকটি তার দিকে তখনও ঈর্ষা কুটিল চোখে তাকিয়ে আছে। তারপর সেই দৃষ্টি ট্রামের সহযাত্রীদের চোখে, অফিসের সহকর্মীদের চোখে আরও অনেকবার সুবিমল দেখছে, কিন্তু বহুদিন পর্যন্ত অন্য কারো ঈর্ষাদেশের অতীত ছিল তারা। সহকর্মীর সাধারণ সহানুভূতি ছাড়া আর কোনো সম্পর্ক দীর্ঘদিন গড়ে ওঠেনি তাদের মধ্যে। দিন কয়েকের আলাপে সরসীদের বাড়ির অনেক খবর সুবিমল জানতে পেরেছিল। পারিবারিক অবস্থা মোটেই ভালো নয় সরসীদের। রুগ্ন বৃদ্ধ বাপ চাকরি করতেন কোনো এক মার্চেন্ট অফিসে। হিসাবপত্রে সামান্য কি গোলমাল হওয়ায় সে চাকরি গেছে। তারপর আর কিছু জোটেনি। অসুখ বিসুখে স্বাস্থ্য এমন ভেঙে পড়েছে যে কোনো কাজ করবার সামর্থ্যও তার নেই। অসুখ বিসুখ ছাড়া আরও কারণ আছে অশান্তির। দেখতে বেশ সুন্দরী বলে সরসীর দিদি অতসীর ভালো ঘরেই বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর সঙ্গে বনিবনাও হয়নি। ছেলে নিয়ে ফিরে এসেছে বাপের বাড়িতে। সব খরচ সরসীদেরই চালাতে হয়। ভাগ্যে খানিকটা বাড়িতে, খানিকটা স্কুলে পড়ে পড়ে ম্যাট্রিকটা পাশ করেছিল সরসী, আর পাড়ার হাই স্কুলেই নিয়েছিল মাস্টারি। তারপর নিজের উদ্যোগে ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে স্কুলের বুড়ো অ্যাকাউন্টেন্ট ভদ্রলোকের কাছে শিখেছিল টাইপিংটা। তাই এই বাজারে চাকরি জোটাতে পেরেছে। প্রথমে অবশ্য খুব আপত্তি করেছিলেন সরসীর বাবা। মেয়েকে কিছুতেই পুরুষদের অফিসে চাকরি করতে দিতে চাননি। বলেছিলেন, না খেয়ে মরবেন, আধপেটা খেয়ে থাকবেন সেও ভালো, তবু মেয়েকে আগুনের মধ্যে আর পাঠাবেন না। এক মেয়ের কপাল পুড়তে দেখে তাঁর যথেষ্ট শিক্ষা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সংকল্প রাখতে পারেননি সরসীর বাবা। না খেয়ে মরা সহজ নয়, আধপেটা খেয়ে থাকা আরও কঠিন। তাই ইচ্ছার বিরুদ্ধে, রুচির বিরুদ্ধে
অবশেষে ছেড়ে দিতে হয়েছে মেয়েকে। স্কুলে 40 টাকা মাইনে পেত সরসী, তাতে মোটেই কুলোতো না। অফিসে তার ডবল পায়, স্কুলের হেডমিস্ট্রেসের সমান, কিন্তু তাতেও কুলোয় না। শুনতে শুনতে সহানুভূতিতে মন ভরে উঠেছিল সুবিমলের। বলেছিল, সরসীর ডবল মাইনে পেয়েও তার একই দশা। 2টি আইবুড়ো বোন আছে বাড়িতে, একটি ভাই স্কুলে পড়ে, বিধবা মা আছেন, 2টি সন্তান নিয়ে আছেন বৌদি। বছরে 2বার সুবিমলের সঙ্গে ঝগড়া করে ভাইয়ের কাছে চলে যান, তারপর ভাইদের সঙ্গে খিটিমিটি করে ফের এসে শরণ নেন সুবিমলের। অমনিতে একটু দাম্ভিক প্রকৃতির মানুষ সুবিমল। নিজের অভাব অনটনের কথা ঘনিষ্ঠ বন্ধুকে পর্যন্ত সে জানাতে চায় না। কিন্তু মাত্র মাস কয়েকের আলাপে সুপিরিয়র অফিসার হয়ে নিজেদের অফিসেরই একজন টাইপিস্ট মেয়েকে সে প্রায় সব কথা জানিয়ে ফেলল। জানাবার পরে দেখল ভারী তৃপ্তি, ভারী আনন্দ। অবশ্য কেবল দুঃখ নিরাশার কথা নয়, আশা আকাঙ্ক্ষার কথাও হতো তাদের মধ্যে। সুবিমল তার নানা রকম ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতো, আলোচনা করত দেশের রাজনৈতিক অবস্থার, সমাজের কাঠামো বদলানোর সূচনা আর সম্ভাবনার সম্বন্ধে মুখর হয়ে উঠত। সরসী যে সব কথা বুঝত বা বুঝতে চাইত তা নয়, কিন্তু তাঁরও ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা, উৎসাহ উদ্দীপনা কম ছিল না। বলতে গেলে পরিবারের কর্ত্রী সরসী, কয়েকটি প্রাণীর অন্ন যোগাবার দায়িত্বের বেশিরভাগই পড়েছে তার উপর। বাড়ির সবাই তা জানে আর তার উপর নির্ভরও করে। সবাই সমীহ করে, সম্মান করে তাকে। অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে দিদি তার হাত পা ধোয়ার জল এগিয়ে দেয়, বাবা পাখার বাতাস করতে করতে তার শ্রান্ত শরীরের জন্য উদ্বেগ জানান, মা মুড়ির বাটি আর চায়ের কাপ হাতে করে এসে সামনে দাঁড়ান। বাড়িতে আগেকার দিনে সরসীর বাবার যে সমাদর ছিল, এখন সেই আদর সম্মান পাচ্ছে সরসী। বলতে বলতে আত্মপ্রসাদে সরসীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, আর সেই উজ্জ্বল সুন্দর মুখের দিকে চোখ রেখে তাকিয়ে থাকে সুবিমল। পরিতোষবাবু একটু থামলেন। আমি বললুম, কিন্তু এত কথা আপনি জানলেন কে করে? আপনি কি রোজ ট্রামে বাসে ওদের ফলো করতেন? পরিতোষবাবু ধমকের ভঙ্গিতে বলেন, না, আপনি বড় বিরসিক আর অমনোযোগী শ্রোতা। বলেছি না, সুবিমল আমার ঘনিষ্ঠ বন্ধু। তাদের মধ্যে যখন যা হতো খুঁটে খুঁটে সব আমাকে না বললে তার তৃপ্তি ছিল না। বললুম, তারপর আর কি, দিনের পর দিন ঘনিষ্ঠতায় এগিয়ে চলল। নিজেকে সুবিমল বলে কল্পনা করে নিন, তাহলে আর তারপর করবেন না। তারপর তারা এই রেস্তোরাঁয় প্রথম একসঙ্গে চা খেতে এলো। এবার রোমাঞ্চ বোধ করলাম, এই রেস্টুরেন্টে। স্টান্টটা কি রাগ করেই দিলেন নাকি পরিতোষবাবু? আমি কি খুব ব্লান্ট হয়ে পড়েছিলাম? পরিতোষবাবু বলে চললেন, এই কেবিনেই চা খেতে এসেছিল তারা। কি একটা গোলমেলে, ট্রাম বাস 2ই বন্ধ। অফিসের পর সারাটা পথ হেঁটে হেঁটে এলো সুবিমল আর সরসী। প্রথমে খুব ফাঁকে ফাঁকে অনেকটা দূরত্ব রেখে হাঁটল, তারপর এলো কাছাকাছি। অফিস থেকে অনেক দূর এসে পড়েছে তারা, এমনকি সরসীদের গলির মোড়ও ছাড়িয়ে এসেছে। হঠাৎ সুবিমল বলল, চলুন একটু চা খাওয়া যাক। ট্রামের পয়সা তো বাঁচল, এবার গলাটা একটু ভিজিয়ে নেই। সরসী বলল, না না না।
সুবিমল ধমক দিয়ে বলল, কেবল না না না, আপনার নেতিবাদ এবার ছাড়ুন তো, আসুন আমার সঙ্গে। ধারে কাছে ভালো রেস্টুরেন্ট নেই, সরস্বীকে নিয়ে এখানেই এসে ঢুকল সুবিমল। মালিক আর খদ্দেররা সমান অবাক হয়ে গেলেন। একটু পরে মালিক বিমূঢ়ভাবে কাটিয়ে তাড়াতাড়ি বললেন, আসুন আসুন, দুজনের বসবার মতো কেবিনও আছে আমাদের। কীরকম কেবিন তা তো দেখতেই পাচ্ছেন। এটুকু বোধ হয় কল্পনা করে নেওয়া যায় যে এই ছোট খোপের গরমে তারা দুজন কোনো অসুবিধা বোধ করেনি। ছারপোকার কামড় সম্বন্ধেও আমাদের মতো তারা সেদিন সচেতন ছিল না। পরিতোষবাবু একটু হাসলেন। সুবিমল জিজ্ঞাসা করল, কি খাবেন? সরস্বী বলল, কিচ্ছু না, কিন্তু 2 কাপ চা অন্তত না নিলে এরা আমাদের এখানে বসে গল্প করতে দেবে কেন? 1 কাপ করে চা অন্তত নেওয়া যাক, কেমন? আর আর কিচ্ছু না, আপনি খান, আমি দেখি। সুবিমল হেসে বলল, সে যদি নিজের হাতে চা করে খাওয়াতেন তাহলে বলতে পারতেন। আরুক্ত মুখ নিচু করে সরস্বী বলল, সে সৌভাগ্য কি আর হবে? আংশিকভাবে সৌভাগ্যটা কিছুদিন বাদেই অবশ্য দুজনের মধ্যে হয়েছিল, বাড়িতে নয়। চৌরঙ্গি অঞ্চলে ভালো রেস্টুরেন্টে টিপট থেকে সুবিমলের কাপে সেদিন সরস্বী চা ঢেলে দিয়েছিল। অবস্থার অনুপাতে একটু বেহিসেবি খরচই সেদিন করে ফেলেছিল সুবিমল। 365 দিনই কি হিসাবের মধ্যে বেঁধে রাখা যায় জীবনকে? সরস্বীর হাত সেদিন সুবিমলের হাতের মধ্যে ঘেমে উঠেছিল, কেঁপে উঠেছিল। তাকেও ঠিক হিসাব সম্মত বলা চলে না। সরস্বী হাত ছাড়িয়ে নেয়নি, কিন্তু ধরা গলায় বলেছিল, তুমি এখনো তো আমাদের কথা সব জানো না। সুবিমল কথাটা ঘুরিয়ে নিয়ে বলেছিল, কেমন করে জানব? তোমায় আমায় মিলে যে আমাদের কথা, তা তো সবই শুরু। এদিকে দুজনকে নিয়ে কানাকানি, চোখ টেপাটেপি, গা টেপাটেপি, আড়ালে আবডালে হাসাহাসিও অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। অফিসে সুবিমলের সতর্কতার অন্ত ছিল না, তবু সহকর্মীদের চোখে চোখে বিদ্যুৎ খেলতে লাগলো। যারা একটু বেশি সাহসী তারা কেউ কেউ 2-1 বাঁকা বাঁকা পরিহাসও করল। খুব সাবধান হয়ে গেল দুজনে, যেন কেউ কাউকে চেনে না, কারো সঙ্গে কারো বাক্যালাপ পর্যন্ত নেই যেন। দিন কয়েক পরে ফের সে নিভৃত অফিসেই দেখা হলো। একটা ড্রাফট 6টার সময় টাইপ করতে শুরু করল সরস্বী। হঠাৎ যেন নিজের মনেই মন্তব্য করে উঠল, না, এত খারাপ লেখা ভদ্রলোকের, এ কি কেউ পড়তে পারে? সারা অফিসে আর কেউ নেই, বেয়ারাদের ছুটি দিয়েছে সুবিমল। দারোয়ানকে কিনতে পাঠিয়েছে পান সিগারেট। সোজা উঠে গিয়ে দাঁড়ালো সরস্বীর টেবিলের কাছে। কোপের ভান করে বলল, ভদ্রলোকের লেখার কোন জায়গাটা অপাঠ্য শুনি? সরস্বী হেসে ঘাড় ফিরিয়ে বলল, সব জায়গা, কোথাও কিচ্ছু বুঝবার জো নেই। তার কথার ভঙ্গি দেখে সুবিমলও হাসল। আগের চেয়ে অনেক সপ্রতিভ হয়েছে সরস্বী, অনেক প্রগল্ভতা। দুজনের কাছে কোথাও আর কোনো কিছু দুর্বোধ্য নেই, সব স্পষ্ট, সব প্রাঞ্জল, কোনো জট নেই আর জীবনে, কোনো জটিলতা নেই।
কিন্তু সুবিমলের ভুল হয়েছিল। জীবন কি সত্যই অত সহজ, অত সরল, অত প্রাঞ্জল? আর জট কি জীবনের দুই একটি? জট অসংখ্য। জীবনের এক জট খোলে আর এক জট জড়ায়। হৃদয়ের এক পাট খোলে আর এক পাট বন্ধ হয়। বাধা দিয়ে বললুম, পরিতোষবাবু, আপনি যে একেবারে ফিলোসফিতে চলে গেলেন। পরিতোষবাবু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, এবার ইকোনমিক্সে ফিরে আসছি। জানুয়ারি শেষে ইনক্রিমেন্টের লিস্ট বেরোলো অফিসের। জেনারেল ম্যানেজারের সই করা সুবিমলের হাতের লেখা লিস্ট। টাইপের জন্য গেল ষোড়শীর কাছে। একটির পর একটি সহকর্মীদের নাম আর তার বিপরীত দিকে টাকার অঙ্ক। সেক্রেটারির মাইনে বেড়েছে 50 টাকা। তিনি অনেক কাজ করেছেন। এবার 1050 টাকা আমানত এনেছেন কোম্পানিতে। তারপর সুবিমলের নাম। তারও 10 টাকার জায়গায় 15 টাকা মাইনা বেড়েছে। তারও যোগ্যতায় পরিতুষ্ট হয়েছেন কোম্পানি। তারপর যথাযোগ্য 5, 2.5, 2 করে করে সবারই মাইনে বেড়েছে। দারোয়ান বেয়ারাদের 1.5 আর 1। কিন্তু সমস্ত তালিকা ঘেঁটে অবাক হয়ে গেল ষোড়শী। তার নাম নেই কোনো জায়গায়। কেবল সেই বাদ পড়েছে। সেই কোনো যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। অপমানে চোখ ফেটে জল এলো ষোড়শীর। টাইপ করতে করতে হাত কাঁপতে লাগলো। বারবার ভুল হতে লাগলো নামে আর ফিগারে। শেষের দিকে কিছুতেই মনকে শান্ত না রাখতে পেরে সেই ইনক্রিমেন্টের তালিকা হাতে ষোড়শী এগিয়ে এলো সুবিমলের টেবিলের সামনে। প্রথমে সংযতভাবেই বলল, দেখুন তো, কোনো ভুল আছে নাকি? বাদ পড়েছে নাকি কোনো নাম? সুবিমল জানে ব্যাপারটা কি, তবু শান্ত গাম্ভীর্যে বলল, সব ঠিকই আছে। ষোড়শী আবার অসহিষ্ণু হয়ে উঠল। ঠিক আছে? আপনি পড়ে দেখেছেন সব? সুবিমলের লজ্জা করতে লাগলো। অফিসের সমস্ত লোক তাদের দিকে তাকিয়ে আছে। কৌতুকের আভাস পাওয়া যাচ্ছে কারো কারো চোখে আর ঠোঁটের কোণে। কারণ ইতিমধ্যে সবাই তো টের পেয়ে গেছে সুবিমল আর ষোড়শীর সম্পর্ক। নিশ্চয়ই এই ব্যাপারটিকে ছদ্মপ্রণয় কলহ বলে মনে করছে। ভাবছে এসব নিতান্তই প্রণয়ের মান অভিমানের পালা। সুবিমল বলল, দেখেছি পড়ে, আপনার নাম বাদ গেছে, ইনক্রিমেন্ট পাননি আপনি। ষোড়শী অধীর হয়ে বলল, কিন্তু সবাই পেতে পারলো, আমি কেন পেলুম না? কি দোষ হয়েছে আমার? কি কাজে গাফিলতি করেছি? ইচ্ছে করে কামাই করেছি কোনো দিন? রোজ 9টায় এসে 6টা 7টা পর্যন্ত অফিসে কাজ করেছি আমি। কেন আমি ইনক্রিমেন্ট পেলুম না? সুবিমল বলল, আচ্ছা, সে কথা আপনাকে পরে জানানো হবে। ষোড়শী বলল, পরে নয়, এখনই জানতে চাই আমি। সুবিমল কেবল বিরক্তই নয়, ক্রুদ্ধও হলো। এত অবুঝ কেন ষোড়শী? কেন অফিসের সকলের সামনে ষোড়শী এমন হাস্যাস্পদ করে তুলছে নিজেকে? কোনো পুরুষ কর্মচারী এমন নির্লজ্জতা দেখাতে সংকোচ বোধ করে। লজ্জায় নিজেরই যেন মাথা কাটা যেতে লাগলো সুবিমলের। তবু চেষ্টা করে আত্মসম্বরণ করে নিল সুবিমল। বলল, অফিসের নিয়ম, সার্ভিস 1 বছর পুরো না হলে ইনক্রিমেন্ট দেওয়া হয় না। আপনার 10 মাসের কিছু বেশি হয়েছে। ষোড়শী বলল, এসব লেম এক্সকিউজ আমি শুনতে চাই না। এবার সুবিমলও চটে গেল। তাহলে আরও শুনুন, জেনারেল ম্যানেজার জানতে চেয়েছেন যে আপনার স্পিড এখনো আশানুরূপ হয়নি। কাজে কর্মে এখনো যথেষ্ট ভুলচুক হয়ে যাচ্ছে। তাছাড়া আপনাকে গোড়াতেই বেশি মাইনায় নেওয়া হয়েছে। আপনার আগে যিনি কাজ করতেন তিনি 3 বছর কাজ করার পর 80তে উঠেছিলেন।
ষড়শী বলল, ওসব আমি শুনতে চাই না, কিন্তু জেনারেল ম্যানেজার আমার সম্বন্ধে রিপোর্ট কার কাছ থেকে পেলেন? সুবিমল বলল, কার কাছ থেকে পেলেন তা তাঁকেই জিজ্ঞেস করবেন। ষড়শী বলল, বেশ, তাঁকেই করব। অন্য দু একজন সহকর্মী উৎসাহিত হয়ে ষড়শীকে বলল, করুন না অ্যাপ্লিকেশন, আপনার কেস নিশ্চয়ই কনসিডার্ড হবে। গতবারও এরকম একজনের নাম বাদ পড়েছিল, লেখালেখি করে সে পেয়ে গেছে। যদি দরকার হয় আমরা ড্রাফট করে দিই আপনার দরখাস্ত। ষড়শী ঘাড় নাড়ল, না, কারোরই মুসাবিদার দরকার নেই, সে নিজেই লিখতে জানে বলে খসখস করে একখানা দরখাস্ত সত্যিই লিখে ফেলল ষড়শী। ইংরেজি দুর্বল হলে কি হবে, মনে তো বলের অভাব নেই। লিখে সঙ্গে সঙ্গে বেয়ারা দিয়ে পাঠিয়ে দিল জেনারেল ম্যানেজারের ঘরে। টাইপ পর্যন্ত করল না। নিজের কথা নিজের হাতের লেখাতেই সবচেয়ে ভালো ফোটে। ছুটির পর আবার নিরালায় দেখা হলো দুজনে। তখন তাপ পড়ে গেছে, অনুতাপ এসেছে মনে। ষড়শী বলল, আমারও অন্যায় হয়ে গেছে, মাপ করো আমাকে। মনটা ভারী খারাপ ছিল। বেরোবার সময় দিদির সঙ্গে তার ছেলের চিকিৎসার টাকা নিয়েই ঝগড়া হয়ে গেছে। সুবিমল বলল, তোমার ইনক্রিমেন্টের ব্যাপারে আমি কিন্তু সত্যিই সাধ্যমতো চেষ্টা করেছিলাম, তবে জেনারেল ম্যানেজার যখন ওসব কথা বললেন জোর করে প্রতিবাদ করতে পারিনি। বুঝতেই তো পারো এমনিতেই কত রকমের কথা উঠছে, তার কানেও যে কিছু কিছু না গেছে তা তো নয়। অবশ্য ইনক্রিমেন্টটা হয়ে গেলে ভালোই হতো। ষড়শী বলল, ভালো না ছাই হতো, আমাকে আর লজ্জা দিও না। সুবিমল সান্ত্বনা দিয়ে বলল, যাক, ওর জন্য দুঃখ করো না, বড় জোর গোটা 5 টাকা তো হাতে উঠত কর্তাদের। ও টাকা না হয় মাসে মাসে তুমি আমার কাছ থেকেই নিও। কথাগুলো ফের খঁচ করে বিঁধল ষড়শীর মনে। গোটা 5 টাকা? কিন্তু অফিসে ইনক্রিমেন্টের সময় 5 টাকার মূল্য কি কেবল 5 টাকাই? যোগ্যতা, দক্ষতা, মান সম্মানে সেই 5 কি 25 হয়ে ওঠে না? আসলে পাছে পক্ষপাতের কথা ওঠে, জেনারেল ম্যানেজার কিছু মনে করে বসেন, সেই ভয়ে সুবিমল তার নামটা পর্যন্ত তুলতে সাহস পায়নি। মুখ ফুটে একটা কথাও বলেনি তার সপক্ষে। তাই নিজের গাঁট থেকে 5 টাকা দিয়ে ক্ষতি পূরণ করতে চাইছে। কিন্তু তার গাঁটের 5 টাকা কি সব ক্ষতির পূরণ হয়? তাছাড়া কথাটা ভারী অপমানজনক বলে মনে হলো ষড়শীর কাছে। এই পরিহাসের মধ্যে কোথাও যেন একটু অসুচিতা আছে। পরদিন লিস্টের বাকিটা টাইপে চড়িয়েছে ষড়শী। ডাক পড়ল জেনারেল ম্যানেজারের ঘরে। সুবিমল দেখল মুখ শুকিয়ে গেছে ষড়শীর, বুক কাঁপছে, পা কাঁপছে। দরখাস্তটা তার সঙ্গে পরামর্শ করে না পাঠানোয় মনে মনে সুবিমল ক্ষুণ্ণ হয়েছিল। তবু প্রকাশ্যে অফিসের মধ্যে ভরসা দিয়ে বলল, যান না, অত ভয় কিসের। 5 মিনিট গেল, ষড়শী ফেরে না। শঙ্কিত হয়ে উঠল সুবিমল। শেষে প্রায় 25 মিনিটের মাথায় ষড়শী ফিরে এলো। মুখে তার শঙ্কা, ভয়, আতঙ্কের চিহ্নমাত্র নেই। খুশিতে জলজল করছে মুখ। ব্যাপারখানা কি? হঠাৎ জেনারেল ম্যানেজারের কথা মনে পড়ল সুবিমলের। বলিষ্ঠ দীর্ঘকায় পুরুষ, সুবিমলের চাইতে অনেক সুন্দর, অনেক স্বাস্থ্যবান। বয়স অবশ্য কিছু বেশি, 35-এর কাছাকাছি, কিন্তু দেখলে আরো কম বলে মনে হয়। এখনো বিয়ে করেননি, ফলে নানা রকমের কানাঘুষো মাঝে মাঝে কানে আসে। ভারী রাশভারী মানুষ নবীন চ্যাটার্জি।
তার মুখের দিকে তাকিয়ে কর্মচারীরা সহজে কথা বলতে পারেন না। তার সিদ্ধান্তের প্রতিবাদ করেও তার ঘর থেকে হাসি মুখ নিয়ে কি করে ফিরে এলো ষোড়শী?